ইউরোপ আজ বিশ্বের সবচেয়ে ধনী এবং উন্নত দেশগুলোর মধ্যে একটি, কিন্তু এই ধন সম্পদ এবং উন্নতির পেছনে রয়েছে একটি অন্ধকার ইতিহাস। আজকের ইউরোপ পূর্বে বিশ্বের হতদরিদ্র দেশগুলোর মধ্যে একটি, কারণ তারা সবসময়ই একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। অপরদিকে অখণ্ড ভারত ছিল প্রাকৃতিক সম্পদ, সোনা ও রত্ন দ্বারা বিশ্বের সবচেয়ে ধনী একটি অঞ্চল, যার জন্য আরবের ব্যবসায়ী থেকে শুরু করে বিশ্বের সকল দেশের ব্যবসায়ীদের ব্যবসার জন্য আদর্শ স্থান ছিল এই ভারতবর্ষ। আজ আমরা জানবো কিভাবে ইউরোপ ভারতবর্ষ লুট করে আজকের এই অবস্থানে পৌঁছেছে এবং ভারতবর্ষ বিশ্বের উন্নত দেশ থেকে কিভাবে তৃতীয় শ্রেণীর দেশে রূপান্তরিত হয়েছে। তাই আমাদের সাথেই থাকুন। 1500 শতাব্দীতে ইউরোপের বেশিরভাগ দেশই ছিল কৃষি নির্ভর এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ। এশিয়া, বিশেষ করে ভারতবর্ষ, তখন বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর মধ্যে একটি। ভারতবর্ষের মশলা, সিল্ক, সোনা, রত্ন এবং অন্যান্য সম্পদ ইউরোপীয়দের লোভের কারণ হয়ে দাঁড়ায়। ইউরোপের দেশ ব্রিটেন যখন দেখতে পেল প্রথমে আরবরা, পরে পর্তুগিজ, ডাচ ও ফরাসিরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, তখনই তারা ভারতবর্ষ লুট করার দীর্ঘ পরিকল্পনা অঙ্কন করে। ইংল্যান্ডের শাসক রানী এলিজাবেথের নেতৃত্বে শুধুমাত্র ভারতবর্ষকে শাসন ও লুট করার জন্য 1600 সালের 31শে ডিসেম্বর গঠন করে ইস্ট ইন্ডিয়া নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, যা সারা বিশ্ব চিন্ত একটি প্রাইভেট কোম্পানি নামে, যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য করা। কিন্তু এ যে একটি দেশের রাষ্ট্রীয় মদদে অন্য একটি দেশ দখলের জন্য প্রতিষ্ঠিত, তা কেউ কল্পনাও করেনি। 1608 সাল, তখন ভারতবর্ষ ছিল মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত এবং তার সম্রাট ছিল জাহাঙ্গীর। আর সম্রাট জাহাঙ্গীরের আমলে ইংরেজরা ভারতবর্ষের সুরাটে সর্বপ্রথম এসে উঠে, কিন্তু পর্তুগিজ ও ডাচদের জন্য তারা কোথাও তেমন করে ব্যবসা বাণিজ্য করার অনুমতি পায় না। তখন ইংরেজদের মধ্য থেকে স্যার জেমস নামক একজন সম্রাট জাহাঙ্গীরের জন্য অনেক উপহার নিয়ে তাকে খুশি করে এবং ব্যবসায়ের মুনাফা থেকে মুঘল সাম্রাজ্যকে ভালো পরিমাণ কর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সর্বপ্রথম সুরাট, মাদ্রাজ, বোম্বে ও কলকাতায় ব্যবসা করার অনুমতি পায়। কয়েক বছরের মধ্যে ইংরেজরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি বসাতে শুরু করে এবং ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে অর্থনৈতিক সচ্ছলতাও পায়। শুধু তাই নয়, মুঘল সাম্রাজ্য তাদের কাছ থেকে প্রচুর করও পেতে থাকে এবং ভারতবর্ষের লোকজন ইংরেজদের এই ফ্যাক্টরিগুলোতে চাকরি পেতেও শুরু করে। ফলে ভারতবর্ষের রাজাদের সাথে সাথে প্রজারাও খুশি হতে থাকে। তারই ধারাবাহিকতায় 1717 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্রাট ফারুককে প্রচুর ঘুষ দিয়ে মাদ্রাজ এবং বাংলায় কোনো প্রকার কর ছাড়াই ব্যবসা করার অনুমতি দিয়ে দেয়। আস্তে আস্তে সম্পূর্ণ ভারতে তাদের ব্যবসা ছড়িয়ে পড়ে এবং প্রচুর অর্থ উপার্জন করে। আর যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন প্রচুর অর্থের মালিক, তাই তারা প্রথমে ব্রিটেন থেকে কিছু সৈন্য এনে নিজস্ব সেনাবাহিনী গঠন করে এবং পরে আস্তে আস্তে সৈন্য বৃদ্ধি করতে থাকে। ফলে এক সময় দেখা যায় ইংরেজদের সেনাবাহিনীর কাছে মুঘল সাম্রাজ্যের সকল রাজ্যের সেনা কিছুই নয়। আস্তে আস্তে মুঘল সাম্রাজ্য দুর্বল হতে থাকে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে এবং ভারতের কাঁচামাল ব্রিটেনে পাঠায়। সেখানে তৈরি পণ্য আবার ভারতে বিক্রি করে। কৃষক তার উৎপাদিত পণ্যের এক ফুটাও ব্যবহার করতে পারে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কৃষক তার উৎপাদিত পণ্য বিক্রি করে আবার সেই পণ্য 8 থেকে 10 গুণ বেশি অর্থ দিয়ে কিনে ব্যবহার করতে হয়। এই শোষণমূলক নীতি ভারতকে দরিদ্র করে তোলে এবং ব্রিটেনকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত করে। 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এগুলো সহ্য করতে না পেরে ইংরেজদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, যে যুদ্ধের নাম ছিল পলাশির যুদ্ধ। আর এই যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য ইংরেজরা জয়লাভ করে এবং সর্বপ্রথম ইংরেজরা বাংলা দখল করে এবং বাংলার বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ জাহাজে ভরে ভরে ব্রিটেনে পাঠাতে থাকে এবং আরো সম্পদ লুটের আশায় তাদের পরিসর বাড়াতে চায়। ফলে 1766 সালে উড়িষ্যা, বিহার ও ঝাড়খণ্ডের নবাব শাহ আলমের সাথে ইংরেজরা যুদ্ধ ঘোষণা করে এবং এই অঞ্চলটাও তারা দখল করে হাজার হাজার কোটি টাকার সম্পদ জাহাজে ভরে ব্রিটেনে পাঠিয়ে দেয়। আর বাংলা, বিহার, উড়িষ্যা অঞ্চলের এই অবস্থা দেখে ভারতবর্ষের প্রত্যেক নবাবরাই একে একে ইংরেজদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং পরাজিত হয়। ফলে ইংরেজরা বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্যের সকল ধন সম্পদ লুট করে নিয়ে যায়। আর এভাবেই ইউরোপের দেশ ব্রিটেনের শোষণমূলক নীতি ভারতকে দরিদ্র করে তোলে এবং ব্রিটেনকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত করে।